এবং বিটিআরসির কমিশনার বৃন্দ, এখানে বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি পরিচালনা পর্ষদের সম্মানিত পরিচালকবৃন্দ এবং বিভিন্ন টিভি চ্যানেলের সম্মানিত মালিক এবং কর্মকর্তাগণ, আমাদের আমন্ত্রিত সামনে উপস্থিত আমন্ত্রিত অতিথিবৃন্দ ও সাংবাদিকবৃন্দ এবং আমাদের স্যাটেলাইট কোম্পানির চেয়ারম্যান, আমাদের স্যাটেলাইট কোম্পানির আমার সহকর্মীবৃন্দ, এখানে আমি অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি আমাদের সঙ্গে এখানে আরও বিদেশ থেকে কয়েকজন অতিথি আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন। আই এম প্লিজড টু অ্যানাউন্স দ্যাট ফিউ আদার গেস্টস, some guests have come to join this celebration from overseas, from India. They are distribution sales head Sushil Singh from Sony Pictures Network India Private Limited. We also have Executive Vice President of Territory Shunmesh Thakur from G Entertainment Limited. We also have here Sushanta Ghosh. He is the distribution head of of G Entertainment Enterprises Limited. Gentlemen, I thank you for coming such a long distance to join with us. Thank you again. So, to all of you, a very good afternoon and Assalamu alaikum. আপনাদের সকলকে শুভ সন্ধ্যা এবং আসসালামু আলাইকুম। আমি বক্তব্যের শুরুতেই আমি শ্রদ্ধা ভরে স্মরণ করি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, আমাদের মহান স্বাধীনতা যুদ্ধের মহান স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, যার জন্ম না হলে হয়তোবা এই বাংলাদেশ হতো না, অথবা আমরা আজকে যে আমাদের নিজস্ব স্যাটেলাইট নিয়ে গর্ব করার মতো যে গল্প তৈরি করেছি, এই গল্পটা হয়তো আমরা বলতে পারতাম না, কিংবা এই বাস্তবটা আমরা হতে পারত না। তিনি তার নিজের জীবনকে উৎসর্গ করেছিলেন এই বাংলার শোষিত বঞ্চিত মানুষের ভাগ্য পরিবর্তন করার জন্য। আমি শ্রদ্ধা ভরে স্মরণ করছি 15ই আগস্ট ঘাতকের নির্মম বুলেটের আঘাতে বঙ্গবন্ধুর পরিবারের সকল সদস্যদের যারা সেদিন শাহাদত বরণ করেছিলেন। আমি আরও শ্রদ্ধা জানাই 30 লক্ষ শহীদ মুক্তিযোদ্ধাদের এবং 2 লক্ষ মা বোনের প্রতি যাদের সম্ভ্রমের বিনিময়ে আমরা স্বাধীনতা পেয়েছি। আরও শ্রদ্ধা জানাই আমি যে সমস্ত মুক্তিযোদ্ধা বেঁচে আছেন এখনও, যাদেরকে নিয়ে আমরা গর্ব করতে পারি, সেই সমস্ত মুক্তিযোদ্ধাদেরকে আমি সশ্রদ্ধ সালাম জানাই। সুধীমণ্ডলী, আজকের এই দিনটি বাংলাদেশের ইতিহাসে খুবই গুরুত্বপূর্ণ। আমি বিস্তারিত যাব না। বঙ্গবন্ধু স্যাটেলাইট 1-এর যে ইতিহাস আপনাদেরকে শোনানো হলো তার অধিকাংশই আমরা এখানে আমার বক্তৃতায় ছিল, যেটা হয়তো আর বলার প্রয়োজন হবে না। তবে কিছু কথা না বললেই নয়। স্যাটেলাইটের সফল উৎক্ষেপণ 2018 সালে হলেও এর শুরুটা হয়েছিল, যেটা একটু আগে আপনারা দেখলেন, বাংলাদেশ স্বাধীন হওয়ার পরপরই এবং বঙ্গবন্ধুর হাত ধরেই। স্বাধীনতা অর্জনের 2 বছরের মধ্যেই 1973 সালে বাংলাদেশ ITU এর সদস্য পদ অর্জন করে। আপনারা ওই তখনকার পরিস্থিতির কথা চিন্তা করে রাখেন, যখন একটা যুদ্ধ বিধ্বস্ত দেশ, মানুষের পেটে খাওয়া নেই, চারদিকে দুর্ভিক্ষের স্লোগান, সেইখানে আমাদের বঙ্গবন্ধু ওই সমস্ত সমস্যার সমাধান করেও এই যে অগ্রগতি টেকনোলজিকে এগিয়ে নেওয়ার যে চেষ্টা করেছে, তার 2-1টা এক্সাম্পল আপনারা দেখলেন। এবং আপনারা দেখলেন 1975 সালের 14ই জুন বেতবুনিয়া উপগ্রহ ভূকেন্দ্র উদ্বোধনের মাধ্যমে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বহির্বিশ্বের সঙ্গে স্যাটেলাইটের মাধ্যমে বাংলাদেশের টেলিযোগাযোগ ব্যবস্থার সূচনা করেন। সেটাই কিন্তু ছিল শুরু। পরবর্তীকালে
তারও সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ডিজিটাল বাংলাদেশ রূপান্তরের জন্য রূপান্তরের অংশ হিসেবে মহাকাশে বাংলাদেশের প্রথম স্যাটেলাইট উৎক্ষেপণের লক্ষ্য স্থির করেন। একটা স্যাটেলাইট তৈরি করা অনেক লম্বা প্রসেস, অনেক পদক্ষেপ পার হতে হয়। এটা যেরকম প্রথমে উনি প্ল্যান করেন, আইটিতে আমাদের দরখাস্ত করতে হয়, তারপরে উপরে স্যাটেলাইট যেখানে থাকে একটা চারকোনা জায়গা, ওইটাকে বলে অরবিটাল স্লট, তার জন্য আইটিউর কাছে দরখাস্ত করতে হয়। সেটা 1912 সালে, আমরা 2012 সালে দরখাস্ত করা হলো, পাওয়া যায়নি। সেটা আমরা পেলাম 2018 সালের জানুয়ারিতে। স্পুটনিকের একটা স্লট ছিল 119.1 ডিগ্রি দ্রাঘ্যমাংশ বলে, ওই স্লটটা আমরা 45 বছরের জন্য লিজ নিলাম। কত হয়েছিলাম? এবং ওই বছরেই 2015 সালের অক্টোবর মাসে আমরা বিটিআরসি থ্যালেস অ্যালেনিয়া কোম্পানির সঙ্গে একটা চুক্তি স্বাক্ষর করে, যে চুক্তির মাধ্যমে স্যাটেলাইট তৈরি করার কথা ছিল। আমি দীর্ঘ ইতিহাসে যাব না, কিন্তু কয়েকটা ঘটনা যেটা হয়তো বলা দরকার এবং যার যেখানে ক্রেডিট সেটা দেওয়া দরকার। যে বিটিআরসি, একটু আগে আমি বললাম যে 2015 সালের অক্টোবরে বিটিআরসি চুক্তি স্বাক্ষর করে। তারপর বিটিআরসির ব্যবস্থাপনায় এবং ওয়াশিংটন বেসড একটি পরামর্শ প্রদায়ী কনসালটেন্ট, যাদেরকে বলি আমরা, নাম হচ্ছে এসপিআই, তাদের পরামর্শে এবং মাননীয় আইসিটি অ্যাডভাইজার জনাব সজীব ওয়াজেদ জয়ের সার্বিক তত্ত্বাবধানে, কথাটা একটু খেয়াল করেন, সার্বিক তত্ত্বাবধানে এবং মাননীয় প্রধানমন্ত্রীর অনুপ্রেরণায় শেষ পর্যন্ত বিএস বঙ্গবন্ধু স্যাটেলাইট অ্যাক্ট তৈরি হয় এবং 2018 সালের 12ই মেতে এটা উদ্ভাবন করা হয়। এই যে আমি সার্বিক তত্ত্বাবধানের কথাটা এই জন্যই বললাম, আমাদের মাননীয় আইসিটি অ্যাডভাইজার তখন কিন্তু ওয়াশিংটনে থাকে, এটা অনেক দূর, কিন্তু ওই দীর্ঘ 2 বছর 2.5 বছর ওই যে চুক্তি শহর থেকে তৈরি হওয়া পর্যন্ত উনি অলমোস্ট প্রত্যেকটা দিন আমাদের সঙ্গে যোগাযোগ রেখেছিল এবং যখনই কোনো সমস্যার সৃষ্টি হতো উনি সেটা সমাধান করেছেন। এখন আমি মাননীয় প্রধানমন্ত্রী একটু কথা না বললে পরে হয় না। আমাদের স্যাটেলাইট যখন তৈরি হচ্ছিল তখন এমন একটা সিচুয়েশন দাঁড়াইছিল যে স্যাটেলাইট নির্মাণের কাজ বন্ধ হয়ে গেছিল, আর কোনো ক্রমে আগানো যাচ্ছিল না। আমার কাছে মনে হয়েছিল, আমি তখন বিটিআরসির চেয়ারম্যান হিসাবে আমার কাছে মনে হলো যে স্যাটেলাইটের ইতিহাস বুঝি এখানে, বঙ্গবন্ধু স্যাটেলাইটের ইতিহাস বুঝি এখানে শেষ হয়ে যায়। আমি নিজে 2-3 সপ্তাহ চেষ্টা করে যখন পারলাম না, আমি শেষ পর্যন্ত বাধ্য হয়ে মাননীয় প্রধানমন্ত্রীর শরণাপন্ন হলাম এবং তিনি এক সেশনে আধা ঘন্টার ভিতরে সমস্যার সমাধান করে দিলেন এবং তারপরেই এই বঙ্গবন্ধু স্যাটেলাইট আলোর মুখ দেখল। এই জন্য আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং বিটিআরসির পক্ষ থেকে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে সম্মান। আপনারা এখন আমাদের বঙ্গবন্ধু স্যাটেলাইট কি করতে পারে আপনারা একটু আগে দেখলেন, এটা আমি রিপিট করব না। যেমন 40টা টিভি চ্যানেল, যেটা আমাদের মাননীয় প্রতিমন্ত্রী একটু আগে বললেন। আপনারা শুনে খুশি হবেন যে এখন আমরা শুধু দেশীয় চ্যানেল কেনা, আমরা বিদেশি চ্যানেল, প্রায় 26টি বিদেশি চ্যানেল আমাদের এই বঙ্গবন্ধু স্যাটেলাইট একের মাধ্যমে প্রচারিত হচ্ছে। এছাড়াও বঙ্গবন্ধু স্যাটেলাইট দেশের একমাত্র ডিটিএইচ, যেটা বলে আর কি, আকাশ সেবা প্রদান করছে। তারপর বঙ্গবন্ধু স্যাটেলাইট একের ভিসেট কানেক্টিভিটির মাধ্যমে বাংলাদেশের অনেক ব্যাংকে এটিএম বুথকে স্যাটেলাইট সার্ভিস দিচ্ছে। এছাড়া বাংলাদেশের সশস্ত্র বাহিনী, কোস্টগার্ড, বিজিবি, পুলিশ, সিভিল এভিয়েশন, সরকারি বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান বঙ্গবন্ধু স্যাটেলাইটের একের বিশেষ কানেক্টিভিটি সেবা ঘোষণা করছে। আপনারা শুনলে এটাও খুশি হবেন যে বর্তমানে বঙ্গবন্ধু স্যাটেলাইট একের যে সি ব্যান্ড আছে, প্রায় এটা শেষের পর্যায়ে। অনেক ক্রিটিক্স আমাদেরকে সমালোচনা করে যে স্যাটেলাইট নাকি অব্যবহৃত অবস্থায় আছে, কথাটা ঠিক না। এই জন্যই আমি এই তথ্যটা দিলাম। আপনারা একটু আগে শুনলেন
যে আমাদের বাংলাদেশ স্যাটেলাইট বিএসসিএল এর আমাদের যে কর্মীরা আছে, এরা অত্যন্ত ইনোভেটিভ এবং ইঞ্জিনিয়ারিংয়ে অত্যন্ত পারদর্শী সব প্রত্যেকেই। আমরা স্যাটেলাইট থেকে বিভিন্ন টেলিভিশন চ্যানেলকে শুধু ব্যান্ডউইথ দিই না, আমরা পুরো স্যাটেলাইট সিস্টেমের যে একটা ইকোসিস্টেম আছে, এই ইকোসিস্টেম নিয়ে আমরা চিন্তা করি এবং এটাকে উন্নত করার চেষ্টা করি। এবং তারই একটা পদক্ষেপ হিসাবে আপনারা দেখলেন, আমরা টিআরপি সেবা আমরা দিয়েছি। এবং এই সেবা দিয়ে কি হয় আপনারা সেটা শুনলেন। সংক্ষেপে যেটা বলা যায় যে এই সেবার মাধ্যমে কোনো দর্শকের টেলিভিশনে কোন টেলিভিশন চ্যানেল দেখা যাচ্ছে, কতক্ষণ ধরে দেখা যাচ্ছে এবং কে কে টেলিভিশন দেখছে, এই সমস্ত তথ্য আমরা ওই দর্শকের ঘর থেকে আমাদের এখানে নিয়ে আসি এবং এই তথ্যাদি নিয়ে গণিতিক অর্থাৎ ম্যাথমেটিক্যাল অ্যানালিসিস করে টেলিভিশন চ্যানেলের জনপ্রিয়তার কথা সেবাগুলোতে প্রদান করি। আয় ব্যয় সম্পর্কে আমাদের মাননীয় প্রতিমন্ত্রী মহোদয় অনেক জায়গায় বলেছেন, আমি আবারও বলি, এইটা আমাদের খরচ হয়েছিল প্রায় ২৭০০ কোটি টাকা। আমাদের এখন পর্যন্ত ৬ বছর পার হয়ে গেছে। ৬ বছর পার হওয়া কথাটা ঠিক না। কেন? আমরা ২০১৮ সালে ১২ই মেতে উৎক্ষেপণ করলাম স্যাটেলাইট। তারপরে ৩-৪ মাস ওই স্যাটেলাইটটাকে ওইখানে বসানো, ওই যে আমি এটা বললাম, একটা ঘরে ওখানে বসানো, টিউন করা ইত্যাদি ইত্যাদি করে সময় লাগে। তারপরে কিন্তু আমরা আমাদের টেলিভিশনগুলোকে সেবা দিতে পারতাম। কিন্তু সমস্যা হচ্ছে আমাদের যে স্যাটেলাইটটা, আগে যে স্যাটেলাইট ছিল তার থেকে একটু ভিন্ন ধরনের, ফ্রিকোয়েন্সি একরকম না, তার জন্য ইমিডিয়েটলি দেওয়া গেল না। এই জন্য প্রায় আমাদের আরও বছরখানেক সময় লেগেছে এটাকে তৈরি করার জন্য, আমাদের স্যাটেলাইটটি দেওয়ার জন্য। এবং ২০১৯ সালের অক্টোবরের ১ তারিখে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর হাত ধরে ৪০টা টেলিভিশন একসঙ্গে আমাদের সঙ্গে যুক্ত হয়। সুতরাং আমাদের এই যে ৬ বছরের কথা, ৬ বছর কিন্তু হয়নি, আমাদের হয়তো ৪.৫ বছর থেকে ৫.৫ বছর। এখন যে আমাদের ইনকাম হয়েছে সেটা এই কয়েক বছরে না। তবে যেহেতু এটা লাইফ টাইম ১৫ বছর এবং আমরা এত ভালোভাবে টেলিভিশন আমাদের স্যাটেলাইটটা চালাচ্ছি এবং এত ভালোভাবে আমরা উৎক্ষেপণ করেছিলাম যে এটা সাধারণত লাইফ ১৫ বছর হলেও আমি আশা করছি আমাদের এই স্যাটেলাইটটা ১৮ বছর পর্যন্ত বাঁচবে। তো এবং আমরা এটা আশ্বাস দিয়েছি, আমরা মাননীয় প্রধানমন্ত্রীকে আশ্বাস দিয়েছি, আমরা প্রধানমন্ত্রীকে আশ্বাস দিয়েছি যে আমরা যখন এটাকে রিপ্লেস করবো, এই ৩-৪ বছর পরেই আমাদের হয়তো আবার রিপ্লেস করা এটা আমাদের রিপ্লেসমেন্টের কাজ শুরু হবে। আমাদের আবার ওই যে আমাদের একটা স্লট খুঁজতে হবে ইত্যাদি ইত্যাদি। তো আমরা আশা করছি যে এই পরে রিপ্লেসমেন্টটা আমাদের নিজের টাকায়, নিজের অর্থায়নে আমরা এটা করতে পারবো। এইখানে আমি একটি বিশেষ বিষয়ের দিকে দৃষ্টি আকর্ষণ করতে চাই সরকারের, যে ল্যান্ডিং রাইটস ফর ব্রডকাস্টিং স্যাটেলাইট সার্ভিস নীতিমালা অনুযায়ী, যেটা বিটিআরসি তৈরি করেছে, বাংলাদেশে দেশি বিদেশি যে কোনো টিভি যদি বাংলাদেশে প্রচার করতে হয়, এটা আমাদের বঙ্গবন্ধু স্যাটেলাইটের মাধ্যমে আসতে হবে, নাহলে পরে ওইটাকে বলা। কিন্তু যেটা হচ্ছে এখন, কিছু কিছু টিভি চ্যানেল, বিদেশি টিভি চ্যানেল বিশেষ করে, অবৈধভাবে বিদেশি স্যাটেলাইটের মাধ্যমে অনেক সস্তা দরে বাংলাদেশে নামে এবং অনেকেই যে সমস্ত করাপ্টেড যারা ডিস্ট্রিবিউটর আছে তারা জনগণের ভিতরে ছড়ায় দেয়। এতে হয় কি, যে বিদেশি যে স্যাটেলাইটগুলো যারা চ্যানেলগুলো আমাদের এখানে আসছে তারা আপাতত থমকে গেছে। আমরা আপনাদের কাছে বেশি দামে যাব, কিন্তু ওইখানে আবার চোরাইভাবে ওখানে সস্তাভাবে বিক্রি হচ্ছে, যেটাকে বলা হয় পাইরেসি। আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে অনুরোধ করব এই বিষয়টা যেন আরও হায়ার লেভেলে নিয়ে এটাকে বন্ধ করার জন্য সর্ব ধরনের পদক্ষেপ গ্রহণ করে। আপনারা বঙ্গবন্ধু স্যাটেলাইট সম্বন্ধে শুনলেন। আমাদের কাজকর্ম অনেক দূর আগে গেছে এবং আমরা হয়তো আশা করছি আগামী 2-1 মাসের ভিতরেই
একটা চূড়ান্ত চুক্তি আমরা কারোর সঙ্গে স্বাক্ষর করব, তারপরে আমাদের কাজ শুরু হয়ে যাবে এবং কাজ শুরু হওয়ার পরে 2-3 বছরের ভিতরে আমরা বঙ্গবন্ধু স্যাটেলাইট 2 আমরা করবো। কিন্তু এটা বঙ্গবন্ধু স্যাটেলাইট 1 যেরকম মাত্র একটা স্যাটেলাইট ছিল, এটা কিন্তু একটা স্যাটেলাইট হবে না, ইট উইল বি কনস্টেলেশন। এখানে অনেকগুলো স্যাটেলাইট, আপাতত মানে কমপক্ষে 3টা স্যাটেলাইট এবং বেশি পক্ষে আমরা হয়তো 11টা পর্যন্ত স্যাটেলাইট একসঙ্গে আমরা উৎক্ষেপণ করবো বঙ্গবন্ধু স্যাটেলাইট 2 আওতায়। মানে এটা কি করবে খুব সংক্ষেপে যেটা বলা যায়, এটা করবে পৃথিবী পর্যবেক্ষণ ও গবেষণা করবে, চরম ভাবাপন্ন আবহাওয়া ও জলবায়ু পরিবর্তন পর্যবেক্ষণ গবেষণা, জনসম্পদ সুরক্ষা অর্থাৎ জনসম্পদ সুরক্ষা যেমন আভ্যন্তরীণ নদী এবং উপকূলীয় জলভূমি, সমুদ্র ও নদীর স্তর, স্রোতের গতি, প্রকৃতি, পানির গুণগত মান বিশ্লেষণ সহ জলীয় সম্পদের পর্যবেক্ষণ ও নজরদারি। এটা আমাকে এই জন্যই বলতে হচ্ছে, অনেকেই বলেছে যে বঙ্গবন্ধু স্যাটেলাইট 2 এর প্রয়োজনীয়তাটা কী, সেই জন্যই আপনাদের সামনে আমি এটা প্রেজেন্ট করছি। ভূমি গবেষণা যেমন অবকাঠামো নির্মাণ, শহরায়ন, ভূমি উজাড়, নদীর গতিপথ পরিবর্তন, বনায়ন, বন ধ্বংস পর্যবেক্ষণ ও নজরদারি, প্রতিরক্ষা যেমন দেশের স্থল ও জলসীমায় নজরদারি। আপনারা একটু আগে শুনলেন আমাদের মাননীয় প্রধান অতিথি যেটা বললেন যে আমাদের প্রায় কত লক্ষ কিলোমিটার সমুদ্র অঞ্চল আমাদের সামনে এসে, যেটাকে আমরা বলি ব্লু ইকোনমি, অর্থাৎ আমাদের দেশের দক্ষিণ থেকে 400 মাইল দূর করে আরও দক্ষিণ পর্যন্ত একটা বিরাট জলসীমা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আমাদেরকে এনে দিয়েছেন। সুতরাং এটা আনাটাই তো মেইন কথা না, সবচেয়ে বড় কথা হচ্ছে এটাকে দেখতে হবে, পর্যবেক্ষণ করতে হবে, কেউ যাতে এখানে অন্যায়ভাবে কোনো সম্পদ আহরণ না করে আমাদেরকে কন্টিনিউয়াসলি পর্যবেক্ষণ করতে হবে, যেটা আমাদের হয়তো 100টা ট্রলার দিয়ে সম্ভব না, 200টা জাহাজ দিয়ে সম্ভব না। সেজন্য এই BS2 সবচেয়ে বড় কাজ লাগবে। তারপর দুর্যোগ প্রস্তুতি এবং ত্রাণ কার্যক্রমের সংস্থান। আমি সবশেষে আরেকটা কথা আমি বলে যাই যে এইখানে আমি দেখেছি আমাদের দেশে একটা প্রযুক্তির প্রতি আমাদের সকলেরই কিন্তু ঝোঁক আছে। আমাদের ছেলেরা অত্যন্ত উর্বর মস্তিষ্কের লোক, ছেলেপেলে, ওরা যে কোনো প্রযুক্তি আসলে তারা গ্রহণ করতে পারে। কিন্তু আমি দেখেছি অন্যান্য প্রযুক্তির মতো এই যে মহাকাশ প্রযুক্তি কিংবা স্যাটেলাইট প্রযুক্তি, এটা কিন্তু এখনো অত বেশি জনগণের ভিতরে কিংবা পরবর্তী প্রজন্মের কাছে আমাদের পৌঁছাতে পারিনি। সেই জন্যই আমার একটা প্রস্তাব ছিল, একটা বছরের একটা দিন, ওইটাকে মহাকাশ দিন বলেন কিংবা স্যাটেলাইট দিন বলেন কিংবা যে কোনো এই ধরনের একটা নাম দিয়ে যদি একটা দিন ডেজিগনেট করা যায়, তাহলে বছরে ওই দিনটা আসলে পরে গোটা দেশে ওই প্রযুক্তিকে, হয়তো মহাকাশ প্রযুক্তিকে কেন্দ্র করে একটা বিভিন্ন ধরনের কার্যক্রম বিভিন্ন জায়গায় হবে। এতে হবে কি, আমাদের বয়স্ক লোকদের কথা বাদেন, কিন্তু যারা ইয়াং জেনারেশন পার্টিকুলারলি স্কুল কলেজে, তারা হয়তো এদিকে এগিয়ে আসবে। আমি আর আপনাদের সময় নেব না, আমি আপনাদের সকলকে ধন্যবাদ জানাই এবং বিশেষ করে আমার কোম্পানির কর্মচারী কর্মকর্তাগণ যারা অত্যন্ত স্বল্প সময়ে এই অনুষ্ঠানটি অর্গানাইজ করেছে, তাদের আমি সকলকে ধন্যবাদ দিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।